সম্মানিত সুধী, আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম পাটোয়ারি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অংশীদারি চুক্তিপত্রের দলিল কিভাবে লিখতে হয় বা অংশীদারি চুক্তিপত্রের দলিল কিভাবে নিবন্ধন করতে হয় এই বিষয়গুলো নিয়ে। আপনাদের মধ্যে যারা 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সবচাইতে উত্তম হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে আপনাদের ব্যবসাটি পরিচালনা করা। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা জানতে চাচ্ছেন কিভাবে অংশীদারি চুক্তিপত্র লিখতে হয় বা অংশীদারি চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় বা কত টাকার স্ট্যাম্পে অংশীদারি চুক্তিপত্র করতে হয় বা অংশীদারি চুক্তিপত্র কোথায় থেকে নিবন্ধন করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মধ্যে যারা 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন তাদের জন্য দুটো উপায়ে এই কার্যক্রম পরিচালনা করতে পারেন। একটি হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমটি পরিচালনা করতে পারেন, আরেকটি হচ্ছে লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমটি পরিচালনা করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কিন্তু অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র নিয়ে আলোচনা করব, সুতরাং আজকের সবকিছু কিন্তু আমরা অংশীদারি চুক্তিপত্রের আলোকেই কথা বলবো। তো সর্বপ্রথম আপনাদের যেটি জানতে হবে, অংশীদারি চুক্তিপত্র যে দলিলটি সেটি কত টাকার স্ট্যাম্পে করতে হবে। তো বাংলাদেশের আইন মোতাবেক বর্তমানে একটি অংশীদারি চুক্তিপত্রের দলিল অবশ্যই 2000 টাকার স্ট্যাম্পে করতে হবে। আমাদের অনেকেই কিন্তু দেখা যায় যে 300 টাকার স্ট্যাম্পে অংশীদারি চুক্তিপত্রের দলিল করে থাকি, এটি কিন্তু আইনত বৈধ না। যে কোনো ব্যবসায়িক অংশীদারি চুক্তিপত্র অবশ্যই 2000 টাকার স্ট্যাম্পে করতে হবে। তো দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আসবে যে অংশীদারি চুক্তিপত্র তো লেখা হলো, তো এরপরে আপনাদের এই অংশীদারি চুক্তিপত্রটি কোথায় থেকে নিবন্ধন করতে হবে বা কিভাবে নিবন্ধন করবেন। দেখুন, অংশীদারি চুক্তিপত্র দলিল আপনারা যখন লিখবেন এবং সেখানে আপনারা যখন সবাই স্বাক্ষর করবেন, এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিকে নিবন্ধন করা। তো নিবন্ধন আপনারা রেজিস্টার অফ জয়েন্ট স্টক বাংলাদেশের আইন মোতাবেক যদি একটি অংশীদারি চুক্তিপত্রকে নিবন্ধন করতে চান, সেক্ষেত্রে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক আপনারা এই অংশীদারি চুক্তিপত্রটি নিবন্ধন করতে পারবেন। অনেকে মনে করে যে সাব রেজিস্ট্রি অফিস থেকে অংশীদারি চুক্তিপত্র নিবন্ধন করা যায়, এটা কিন্তু করা যায় না। এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করতে পারেন। আর আরেক শ্রেণীর আছে যেগুলো হচ্ছে অনিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দলিল। একটি তো হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে আপনারা যদি নিবন্ধন করেন সেটি রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্রের দলিল হয়ে গেল। আর যদি আপনারা চান যে না আমাদেরটা রেজিস্টার্ড দরকার নেই, আমরা অনিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দলিল করব, সেক্ষেত্রে আপনারা 2000 টাকার স্ট্যাম্পে সবকিছু লেখার পরে সব অংশীদাররা স্বাক্ষর করার পরে এটিকে একজন নোটারি পাবলিক কর্তৃক হলফনামা বা যেটাকে আমরা নোটারি পাবলিক করে নিলেই হয়ে যাবে আপনাদের। তো এই অংশীদারি চুক্তিপত্রের দলিল দিয়ে আপনারা এরপরে যেটি করবেন, চুক্তিপত্রটি দিয়ে আপনারা একটি ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্স করার পরে ওই ট্রেড লাইসেন্স মোতাবেক আপনারা একটি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করবেন, করে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। সুতরাং নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু প্রসেস একই। আপনারা যখন অংশীদারি চুক্তিপত্র লিখবেন, সেটিকে নিবন্ধিত বা অনিবন্ধিত যেটাই করেন না কেন, এরপরের কাজ হচ্ছে আপনাদের একটি ট্রেড লাইসেন্স করতে হবে ওই অংশীদারি চুক্তিপত্র দলিলটি দিয়ে। এরপরে চুক্তিপত্র দলিলটি এবং ট্রেড লাইসেন্সটি দিয়ে আপনারা ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট করবেন, করে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। এখন অনেকেই কিন্তু আবার এটা জানতে চাই যে এই অংশীদারি চুক্তিপত্র দলিল দিয়ে টিন সার্টিফিকেট করা যাবে কিনা প্রতিষ্ঠানের নামে। হ্যাঁ, আপনারা নিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র দিয়েও কিন্তু টিন সার্টিফিকেট করতে পারবেন পৃথক, এবং অনিবন্ধিত চুক্তিপত্রটি দিয়েও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে পৃথক এই প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট করতে পারবেন। তো এগুলো হলো মোটামুটি বেসিক আপনাদের অংশীদারি চুক্তিপত্র সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আপনারা জানতে চান সেগুলো। তো এখন আমি আপনাদেরকে একটি অংশীদারি চুক্তিপত্র দলিলে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় নর্মালি সেই বিষয়গুলো দেখাবো। তো এখানে আপনারা একটি অংশীদারি চুক্তিপত্র দলিলের নমুনা দেখতে পাচ্ছেন। এটি প্রথম পেজ, এটি স্ট্যাম্পে 100 টাকার স্ট্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুজন অংশীদার আছে এবং তাদের দুজনেরই ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম অংশীদারি চুক্তিপত্রের দলিল। অত্র চুক্তিনামা কত তারিখে সম্পাদিত হয়েছে সেই তথ্য এখানে দেওয়া আছে। এখানে প্রত্যেক পক্ষের ডিটেলস থাকবে, যেমন এখানে দেখুন প্রথম পক্ষ হচ্ছে মোহাম্মদ আমির হোসেন, পিতা, মাতার গ্রাম, তারপরে তার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয়তা, ধর্ম, পেশায়, তো ইত্যাদি পুরো ডিটেলস এখানে থাকতেছে। এবং সে প্রথম পক্ষ হিসাবে এই অংশীদারি চুক্তিপত্র দলিলে
অংশগ্রহণ করেছে। এবং দ্বিতীয় পক্ষ হিসাবে রকনুজ্জামান, তার পিতা মাতা ইত্যাদি তথ্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের যতজন পক্ষ থাকবে, যদি 5 জন মিলে অংশীদারি চুক্তিপত্র দলিল হয়ে থাকে, ব্যবসা হয়ে থাকে, তাহলে পঞ্চম পক্ষ পর্যন্ত চলে যাবে। এরপরে এই 100 টাকার স্ট্যাম্পে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নোটারি পাবলিক কর্তৃক এটাকে সত্যায়িত করা হয়েছে। তো অংশীদারি চুক্তিপত্র দলিল এরকম 100 টাকার কিন্তু 20টি স্ট্যাম্প কিন্তু আমি বলেছি আপনাদের থাকতে হবে, এবং প্রত্যেক স্ট্যাম্পে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনেচার করা। এরকম যতজন পক্ষ আছে তারা আড়াআড়িভাবে স্ট্যাম্পে আড়াআড়িভাবে এভাবে সিগনেচার করবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যদি আরও থাকে সবাই প্রত্যেক পাতায় সিগনেচার করতে হবে। এটা হচ্ছে স্ট্যাম্পের একটি মৌলিক নিয়ম। তো যাই হোক, এখানে আমরা প্রথম পাতা দেখলাম। এরপর চলুন দেখি দ্বিতীয় পাতায় কি থাকে। এখানে বেসিক পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারি চুক্তিপত্র দলিল আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি, যে এখানে খুব মৌলিক বিষয়গুলো থাকতেছে। এরপর আমরা চলুন দেখি তৃতীয় পাতায় কি থাকতেছে। শর্তাবলী, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এখানে যে মেসার্স ইটেক বাংলা, এটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠানের ধরন, এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানটি মেসার্স ইটেক বাংলা সকল প্রকার লিগেট বা ইলেকট্রনিক্স পণ্য আমদানি রপ্তানি এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম করবে, এটা উল্লেখ করা হয়েছে এখানে। এরপরে দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার উদ্দেশ্য, সেটাও এখানে থাকতেছে। ব্যবসার শুরুর তারিখ, অর্থাৎ কত তারিখের থেকে তাদের ব্যবসা শুরু হয়েছে, এবং ব্যবসার মেয়াদ কতদিন পর্যন্ত এই ব্যবসা চলবে আর কি। আইনানুগ রূপে অবসর না হওয়া পর্যন্ত অত ব্যবসা চলবে, অর্থাৎ যতদিন পর্যন্ত না তারা দুইজন মিলে সিদ্ধান্ত নেয় যে ব্যবসাটি ক্লোজ করবে, ততদিন পর্যন্ত এটি চলবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পাতায় কিন্তু তাদের সবার স্বাক্ষর এখানে দেওয়া আছে, কিন্তু এটি কিন্তু আপনারা নিশ্চিত করবেন প্রতি পাতায় তাদের যতজন অংশীদার আছে তাদের স্বাক্ষর থাকতে হবে। তারপর দেখুন পঞ্চম পাতায়, ব্যবসার শুরুর তারিখ হইতে 5 বছরের মধ্যে যদি কোনো অংশীদার ব্যবসা ত্যাগ করিতে চাহে, তবে যাই হোক এগুলো খুব বেসিক তথ্য। এখানে তাদের যে সমস্ত আপনাদের যে সমস্ত কন্ডিশন থাকবে সেগুলো কিন্তু এভাবে উল্লেখ করবেন। এরপরে দেখুন ষষ্ঠ পাতায় আছে, ব্যবসায়ের অংশীদারগণের পুঁজি 10 লক্ষ টাকা, তন্মধ্যে প্রথম পক্ষ অর্থাৎ যে আমির হোসেন ছিল উনি 60%, অর্থাৎ 6 লক্ষ টাকা তার, এবং দ্বিতীয় পক্ষ 40% ভাগে বিনিয়োগ করবে, অর্থাৎ যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করবে একজন 60% এবং একজন 40%। এবং এখানে উল্লেখ্য বিনিয়োগের যে রেশিও সেই অনুপাতেই কিন্তু দায় বা লাভ বা দেনা সবকিছুই কিন্তু এই রেশিওতে কিন্তু নর্মালি আইন অনুসারে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ লস হলেও কিন্তু এই প্রথম পক্ষ 60% হারে লসের ভাগ নিবে, দ্বিতীয় পক্ষ 40% হারে লসের ভাগ নেবে। তারপরে আর কি কি অংশীদারি চুক্তিপত্রে থাকে দেখুন। আর অংশীদারের ব্যবসায়ের লাভের অংশ বন্টন হবে, ওই যে আমি যেটা বললাম সেটাই 60 আর 40 হারে। তারপরে প্রত্যেক 1 বছর অন্তর অন্তর অত্র ব্যবসায়ের লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করা হবে। খুব বেসিক বিষয়গুলো এগুলো অংশীদারি চুক্তিপত্রে থাকে, আপনারা চাইলে আরও অনেক ডিটেলস লিখতে পারবেন। তারপরে দেখুন অষ্টম পাতায়, ব্যবসায়ের ক্ষতি বন্টিত হবে মূলধনের আনুপাতিক হারে, যেটি আমরা ইতিমধ্যে বলেছি। এরপরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব নিরূপণ, মানে ব্যবসা তো দুজন অংশীদার, সবাই দুজনেই তো আর পরিচালনা করবে না, এক্ষেত্রে আমির হোসেন ব্যবস্থাপনা পরিচালক থাকবে, আর যে রকনুজ্জামান উনি এমনিতেই পরিচালক হিসেবে থাকবে, সহকারী পরিচালক যেটাকে বলি না কেন। আর এরপরে ব্যবসার হিসাব পরিচালিত হবে মেসার্স ইটেক বাংলা বা এর চলতি হিসাব অ্যাকাউন্টের মাধ্যমে, এবং উক্ত অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে অংশীদারগণের মধ্যে যে কোনো দুজনের অংশীদারের স্বাক্ষর বাধ্যতামূলক প্রয়োজন হবে, অর্থাৎ দুজনের স্বাক্ষরেই কিন্তু এই কোম্পানির এই প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট হবে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট দুজনের স্বাক্ষরেই টাকা উত্তোলিত হবে। তো এভাবেই এই চুক্তিনামায় যে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন করার প্রয়োজনীয়তা দেখা দিলে সকল পক্ষের সর্বসম্মতিক্রমে উহা পরিবর্তন সংযোজন বিয়োজন সম্পন্ন হইবে, অর্থাৎ দুইজনের মতামত ছাড়া। এখানে যদি 5 জন থাকতো তাহলে যেহেতু সকল পক্ষ লেখা হয়েছে তাহলে 5 জনকেই কিন্তু ঐক্যমতে থাকতে হতো। আবার এখানে যদি লেখা হইতো যে সংখ্যাগরিষ্ঠদের মতামতে, সেক্ষেত্রে কিন্তু যদি 5 জন থাকতো সেক্ষেত্রে 3 জনের মতামতের ভিত্তিতে কিন্তু এটা আপনারা লিখে দিতে পারবেন যে কিভাবে আপনারা মানে পরিচালনা বা মডিফিকেশন সেগুলো করবেন। পক্ষগণের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারী এজেন্ট ও প্রতিনিধি নিয়োগ করার প্রয়োজন হইলে বিভাগীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতেই নিয়োগ করা হবে, অর্থাৎ এমপ্লয়ি ম্যানেজমেন্ট কীভাবে করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক বেসিক বিষয়গুলো এখানে থাকতেছে। আপনারা পক্ষগণের কেহ যদি ব্যবসা চলাকালীন সময়ে
কোনো কারণে স্ব ইচ্ছায় অবসর নিতে ইচ্ছা প্রকাশ করেন, তবে তাহা অন্তত পক্ষে 3 মাস পূর্বে অন্যান্য পক্ষকে নোটিশ প্রদান করতে হবে। কোনো পক্ষ যদি তাহার নিজ অংশ হস্তান্তর করিতে চাহেন, তবে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিতে হবে। এক পক্ষ ক্রয় করিতে না চাহিলে সমঝোতার ভিত্তিতে বাহিরের কারো কাছে শেয়ার বিক্রি করিতে পারিবেন। কেউ একজন পার্টি চলে গেলে তার শেয়ারটা সে প্রথমে অগ্রাধিকার পাবে যারা বিদ্যমান শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা অলরেডি প্রতিষ্ঠানে আছে তাদের কাছে বিক্রি করতে হবে। তারা যদি না কিনে তাহলে থার্ড পার্টি, আদার্স কোনো থার্ড পার্টির কাছে আপনারা বিক্রি করতে পারবেন। এই কথাগুলো কোনো অংশীদার যদি ব্যবসা প্রত্যক্ষভাবে কর্মরত থাকে, তবে উক্ত অংশীদারকে তার কাজের পারিশ্রমিক দেওয়া হবে। এখন দেখা গেল 5 জন অংশীদার থাকলো, তার ভিতরে একজন অ্যাক্টিভলি কাজ করতেছে বা 2 জন, তারা তো কাজের বিনিময়ে তাদের একটা পারিশ্রমিক নিতে পারবে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। এমনিতেই বছর শেষে তো যেটা লাভ লস হবে সেটার মুনাফা নিবেই, কিন্তু তারা যে পরিশ্রম দিল সেটার ভিত্তিতে তারা কিন্তু পারিশ্রমিক নিতে পারবে। তারপরে ব্যবসায়ের কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হইবে অংশীদারগণের সম্মতির ভিত্তিতে। যদি কোনো কারণে ব্যবসায়িক বিষয় লইয়া পক্ষগণের মধ্যে কোনো মতবিরোধ সৃষ্টি হয়, তাহা হইলে বিরোধীয় বিষয় পরস্পর আলোচনার মাধ্যমে মিটমাট করবেন এবং সকল পক্ষের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে বিষয়টি মিটমাট করিবেন। আচ্ছা, ব্যবসার প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো সময় এক বা একাধিক অংশীদার নেওয়া যাবে, তবে সেক্ষেত্রে বিদ্যমান সকল অংশীদারের সম্মতি থাকতে হবে। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজন যদি হয়, নতুন নতুন শেয়ার হোল্ডার বা অংশীদার নিতে পারবে। তো যাই হোক, চুক্তির প্রথম অংশীদার মোহাম্মদ আমির হোসেন ব্যবসার মোক্তার নিযুক্ত করা হলো, অর্থাৎ উনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ব্যবসার যাবতীয় দেখভালের দায়িত্ব ওনার। ব্যবসার প্রয়োজনে সকল অংশীদারের সম্মতিক্রমে ব্যবসার জন্য ঋণ গ্রহণ করা যাবে এবং উক্ত ঋণের জন্য সকল অংশীদার আনুপাতিক হারে দায়ী থাকিবেন। এরপরে যেটা আছে, কেবলমাত্র সকল পক্ষের সম্মতিক্রমে এই চুক্তিনামা বাতিল বা ব্যবসা বন্ধ ঘোষণা করা যাবে। অত্র চুক্তির কার্যকারিতা শুধুমাত্র উল্লেখিত ব্যবসার ক্ষেত্রেই কার্যকারী হইবে। এরপরে 19তম পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে, অত্র দলিল 20 পাতায় কম্পোজকৃত এবং সাক্ষী 3 জন বটে। এতদত্তে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমরা উল্লেখিত পক্ষগণ নিম্নে উল্লেখিত সাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম স্বাক্ষর করিয়া এবং অত্র অংশীদারি দলিল সম্পাদন করিলাম। এটা এরপরে সর্বশেষ যেটা পাতায়, এখানে প্রথম পক্ষ তার স্বাক্ষর থাকবে, দ্বিতীয় পক্ষ তার স্বাক্ষর থাকবে, এরকম যতজন পক্ষ থাকবে সেখানে সবার স্বাক্ষর থাকবে। এখানে শেষ পাতায় উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে আড়াআড়ি স্বাক্ষর সেটি কিন্তু আর থাকবে না, যেহেতু এখানে নিচে স্বাক্ষরের অপশন আছে। আর এখানে যারা 3 জন সাক্ষী আছে তাদের স্বাক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এবং নোটারি পাবলিক কর্তৃক যে হলফনামাটি সম্পাদিত করা হয়েছে সেটির কাগজপত্র ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি একটি অংশীদারি চুক্তিপত্র দলিল এবং তার যাবতীয় নমুনা, কি কি বিষয় থাকে অংশীদারি চুক্তিপত্র দলিলে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন। আমার ফোন নাম্বার 018264779994। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।